আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আমার পরিবারে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আমার ভিডিও আমার চ্যানেলটা থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলার ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি অনেকটা কাজ অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এত তাড়াহুড়া করে কাজ করতে হয়, বাচ্চাদের স্কুল বা রেডি করা, স্কুলে যাওয়া। আমি ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসার পরের ভিডিও ছিল এটা আমার 1টার সময়। তো আমি দুপুর থেকে স্টার্ট করেছি, সামান্য কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই দেখবেন। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এইখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপরে হলুদ হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু বেগুন দিয়ে কষিয়ে মাছটা দিয়ে দেব। আসলে ইলিশ মাছটা আমি খুবই সিম্পলভাবে রান্না করি, এতে করে ইলিশ মাছের গ্রানটা অনেক ভালো আসে। অনেক দিন পরে ইলিশ মাছ আনছে, তো এই জন্য ভাবলাম যে এভাবে একটু রান্না করি। আর সকালে বলতে আমি ছোটো ছেলে 12টায় স্কুলে যাওয়ার আগে ওকে 2 পিস ভেজে দিয়েছিলাম। আর বড় ছেলেও টিফিন টাইমে বাসায় আসছিল স্কুল শেষ করে, কোচিংয়ে যাওয়ার মাঝখানে একটু সময় পায়, তখন আমরা মাছটা ভেজে খেয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নাই আসলে। আর এইখানে আমি অফ ক্যামেরায় কিছু পরিমাণ ডিমও ধুয়ে রাখছি, সেটাও শেয়ার করি নাই। ইচ্ছা করলে করতে পারতাম, আসলে আমার ফোনে চার্জ ছিল না, কারণ সকাল তাই একটু দৌড়াদৌড়ি পেরেছি, স্কুলে গিয়েছি, ফোনে চার্জ দেওয়ার কথা মনে ছিল না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো আমি এখানে রান্না শেষ করে নিয়েছি। আসলে আমার ভয়েস দেওয়াটা খুব কষ্ট হচ্ছে, এরকম কখনো হয় না, কেন যেন গলা আটকে আটকে যাচ্ছে, খুব খারাপ লাগছে, তারপরেও দিচ্ছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর এখানে এগুলো আনছিল রোববারের দিন আপনাদের ভাইয়া বাজার থেকে মটরশুঁটি নিয়ে আসছিল 2 কেজি পরিমাণ। তো আমি ওগুলা ফাঁকে ফাঁকে সব বেছে নিয়েছি। আর ওই যে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, এটা সিদ্ধ করে খাবো। আর এটাও আমি সিলে ধুয়ে রাখলাম, ফ্রিজে রাখবো। আসলে ধুয়ে এটা ফ্রিজে রাখলে হয় কি, যে বাচ্চা নুডলসের সাথে বা ফ্রাইড রাইসের সাথে যে কোনো সময় যে কোনো কিছুর সাথে দিয়ে তাড়াতাড়ি রান্না করা যায়, এত ঝামেলা হয় না। কিছু কিছু জিনিস আছে যে সব সিজনেই পাওয়া যায়, আবার দেখা যায় কিছু কিছু জিনিস শুধুমাত্র এই শীতের সিজনটাতেই পাওয়া যায়, যেমন মটরশুঁটি। আর গাজর যদিও অফ সিজনে সারা বছরই পাওয়া যায়, তো তাতে কি, গাজরের তো প্রচুর দাম বেড়ে যায়। তো আমি এখন কি করি, যেটা আনে সেটা রান্না করে খাই, আর কিছুটা পরিমাণ বেশি আনতে বলি, সেটা করি কি, ছোটো করে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই সারা বছরের জন্য। আর এ পর্যন্ত আসলে আমার বড় ছেলেকেই শুধু টিফিন দিতে হয়েছে, ছোট ছেলেকে দিতে হয়নি। 2 ঘন্টা ক্লাস ছিল, এখন ওর ক্লাস টাইম হয়েছে 5 ঘন্টা, মাঝখানে 40 মিনিটের ব্রেক আছে। তো টিফিন তো লাগবেই, এতটা টাইম একসাথে থাকা। তো এখন আসলে 2 ছেলেকেই টিফিন দিতে হয়। আবার আমার একটু ঘন ঘন বাইরে যাওয়ার পরিমাণটাও বেড়ে গেছে, ছেলেদের জন্য, যার কারণে কাজটাও এগিয়ে রাখা আর রেখেও দেয়া। আসলে বাচ্চারা কিন্তু এসব সবজি পছন্দ করে। আমি শুধুমাত্র গাজর, ব্রোকলি আর মটরশুঁটিটাই ফ্রোজেন করে রাখি। আর একদিকে এগুলা রেডি করা থাকলে রান্নাটাও অনেক দ্রুত হয়, সহজ হয়, অন্যদিকে সারা বছরই ব্যবহার করা যায়। তো আমি আসলে জানি না কতদিন রাখতে পারবো, তারপরেও ফ্রিজে কিছু পরিমাণ রেখে দিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে আপনারাও করতে পারেন, আর যদি আরও ভালোভাবে করা যায় তাহলে সেটাও আমাকে জানাবেন প্লিজ। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, আবহাওয়াটা এমন চলছে, না গরম না শীত, এই দেখা যাচ্ছে গরমে ঘেমে যাচ্ছি, আবার একটু ঠান্ডাও লাগছে। আবার পানিতে গোসল করলেও দেখা যায় যে পানিটাও ঠান্ডা থাকে, গোসল করলেও ঠান্ডা লেগে যায়, যার কারণে গলার মধ্যে কেমন একটা হয়েছে, শুধু কথা বলতে গেলে খুশখুশ ভাব হয়। আসলে এই ভিডিওটাতে আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিচ্ছি অনেকবার, আর কি বলতে কি বলে ফেলতেছি আমি নিজেও জানি না, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাদের ২ টা বাচ্চা স্কুল পড়ুয়া আছে আর মায়েদের কাজ শুধু ওদের পেছনে থাকা, অন্য কেউ হেল্প করা নেই। বাসার কাজ করা, রান্না করা আসলে আমার কাছে মনে হয় অনেকটা কষ্টকর। আমার জানেন এই ২৪-এর আন্দোলনের কথা খুব মনে পড়ে। যখন আমি বাচ্চাদের জন্য এই তাড়াহুড়ো করি, রান্না করি, স্কুলে যাই, আবার দেখা যায় ওদের ক্লাসের পড়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করাই। তখন কি যে কষ্ট লাগে যে বাচ্চাটা সবেমাত্র ইন্টার পাস করে ভার্সিটিতে ভর্তি হয়েছে, যে বাচ্চাটা ভার্সিটিতে পড়ে ভালো স্টুডেন্ট, সেই বাচ্চাটা বিশেষ করে সাভারের ইয়ামিন, ওর কথাটা অনেক কষ্ট লাগে যে ও বুয়েটে পড়ে নাই আবরারের জন্য মানে প্রাইভেটে ভর্তি হয়েছে। তো ভালো স্টুডেন্ট না হলে তো আর সেই পর্যায়ে যেতে পারে না। আর একটা ভালো স্টুডেন্ট ওই পর্যন্ত নিতে একটা মা যে কত কষ্ট করে। এমনি সন্তানের কষ্ট তো কখনোই ভোলা যায় না, সন্তান তো সন্তানই। তারপরেও একটা প্রতিষ্ঠিত সন্তান, এত ভালো একটা স্টুডেন্ট, তার জন্য কি যে খারাপ লাগে। মানে আমি স্কুলে যাই, বাচ্চাদের জন্য করি আর ভাবি যে ওর মা কত কষ্ট করে ওই পর্যন্ত নিছে, আমি আমার 2 ছেলের জন্য এতটা কষ্ট করি। নিশ্চয়ই যারা দূরে মানে পড়াশোনা করে, অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো জায়গায় চান্স পায় বা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তার বাবা মা কতটা পরিশ্রম করে। মানে আমার এইটুকুতেই এত কষ্ট লাগে, এতটুকু উম, ই আমি হাঁপাই যাই। অনেক সময় মনে হয় যে এত পরিশ্রম। তো তাহলে দেখেন যার বাচ্চা ভার্সিটি পর্যন্ত গেছে, সেই মা কতটা পরিশ্রম করেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার মনকে শান্ত রাখে, ধৈর্য ধরার শক্তি দেয়। আসলে এটা তো ভুলার নয়, ভোলা যাবে না কখনোই। তারপরেও আমি আমার ব্যক্তিগত দিক থেকেই ওনার কথাটা চিন্তা করি। অনেক আছে এরকম, আমি হয়তো ওনার বিষয়টা আমার কাছে লাগে বেশি তাই আমি বললাম। আসলে আমার আত্মীয় না, কিছুই না, আমি বারবার দেখেছি বা শুনেছি বিভিন্ন রকম ভিডিওতে, তাই বলছি। আর আমি শুধু এটাই ভাবি যে আমার চিন্তা চেতনা সবই আমার ছেলেদের নিয়ে। তাহলে প্রত্যেকটা মাই তো এমন, প্রত্যেকটা মাই তো চায় তার সন্তানকে সেরাটা দিতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।